10 বাই 25 এর কোনো একটা সংখ্যা 3x সংখ্যাটা কি বলবো x সংখ্যাটা তাই তো তাহলে এই সংখ্যা মানে কি গো সংখ্যা 25% মানে 10 তাই তাহলে x * 25 বাই 100 25 টাকা কাটলে 4x সমান 40 ঠিক আছে অর্ডারটা কি হয়েছে এবং 40% এর 16 হয় মানে x * 40 = 40 বাই 100 = 16 এটা কাটলো 8 দ্বারা 16 হয়ে গেল এই কোণ আমাদের বন্ধ হয়ে গেল ওটা অ্যাকচুয়ালি হচ্ছে 25% বাই 10 আমি এমনি ডাইরেক্ট 10 বাই 25 আর 16 বাই 24 করে দিই এরকম তো করব সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হলে কি শেষে দুটো সংখ্যা হতে হবে একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 12 এবং ভাগশেষ 2 হয় তাহলে সংখ্যাটা কি হবে 4 × 48 + 2 50 যদি একটি সংখ্যার দ্বিগুণ 16 হয় তবে সংখ্যাটি কত 8 হবে কোন সংখ্যা 5 6 7 দিয়ে ভাগ করলে প্রত্যেকবারই 2 করে বাকি থাকবে সেই একই অঙ্ক 5 6 7 এর লসাগু করতে হবে 210 + 2 = 212 এই হয়ে গেল সমান 11 দ্বারা বিভাজ্য মানে কি হলো 11 দ্বারা হচ্ছে সবকটা অঙ্কগুলি বিকল্প অঙ্কদের যোগফল পার্থক্য ছিল বা 11 এটা হলো হয়ে যাবে কোন সংখ্যা 7 6 8 দ্বারা বিভাজ্য হবে কখন লসাগু করতে হবে লসাগু করলেই হয়ে যাবে 4 4 4 24 7 24 6 4 24 8 3 24 24 দ্বারা যদি বিভাজ্য হয় সংখ্যাটা তাহলে হয়ে যাবে তাই তো কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য ওটা তো বললাম 5 ও 7 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা এটাও বলে দিলাম সরাসরি তো হয়ে গেল বুঝতে পেরেছো এই একটা ভিডিও দিচ্ছি করো তো দেখি পিডিএফ দিচ্ছি স্যার স্যার অঙ্কটা একটু দেখুন ওই আপনি যেটা যে পিডিএফ থেকে বলছেন নিয়েছিল পরীক্ষা ওখানে একটা অঙ্ক আছে দেখুন কোন দুটো সংখ্যা লসাগু 1 আর লসাগু বলেছে 30 তাহলে সংখ্যাটা কি হবে আমি বলি শুনুন দেখো এখন এটা অপশনে সবগুলো লিখতে হবে দেখো ভালো এখানটা লেখা আছে অলপ দিন লসাগু 1 এবং হ্যাঁ স্যার তাহলে আমরা এই একটা অফ করে দাও কি সূত্রে আছে কোন সংখ্যা দুটি গুণফল তাই তো একই না তাহলে দেখো লসাগু কি লসাগু লসাগু 1 লসাগু 30 তাহলে সংখ্যা দুটি গুণফল মানে কি একটা হচ্ছে আমি 1 ধরছি আর একটা 2 ধরছি তাই তো তাহলে 30 * 1 * 2 সংখ্যা দুটি হচ্ছে 1 আর 2 তাই তো তাহলে আমাকে 30 গুণ করে 30 লিখতে হবে তাই তো তাহলে দেখো তোমাদের উত্তরে 1 আর 30 যেমন 30 এর 30 হয়ে যাচ্ছে এদের কত হবে এদের এই স্টেপ কত হবে এই স্টেপ হচ্ছে 1 হবে এবং লসাগু কত হবে 30 হবে তাহলে এটাও ঠিক অপশনে 1 আর 30 ঠিক আছে এবার আমি অপশন টেস্ট করছি 5 আর 6 5 আর 6 এর লসাগু কত লসাগু কত 5 আর 6 5 একে 5 6টা হচ্ছে দেখো 5 আর 6 ধরো বিয়োগ করব 5 মানে কি হবে 1 * 5 আর 6 মানে 1 * 2 * 3 তাহলে এর এই স্টেপ কত রে মানে লসাগু মানে 1 এই যে 1 তো কমন আছে এবার লসাগুটা কত হবে 30 30 কি করে হলো এই স্টেপ 5 পড়ে আছে এদিকে 2 পড়ে আছে এদিকে 3 পড়ে আছে তার মানে কি 5 × 10 = 30 তারপর লসাগু আর কি তাহলে 5 ও 6 হবে 5 ও হবে 6 তাহলে আমার কি 1 ও 30 হচ্ছে 5 আর 6 হচ্ছে তারপরে অপশনটা বলা আছে 2 আর 15 2 আর 15
2 আর 15 এদের এইচসিএফ কত হবে দেখো, এইচসিএফ কত 1 হবে। কি করে হলো, 2টা হচ্ছে 1 ইনটু 2 আর 5টা হচ্ছে 1 ইনটু 3 ইনটু 5, তাহলে একটা কমন তো, কারণ এর গসাগুটা হচ্ছে এইচসিএফ মানে কি গসাগু, তাই তো তাহলে গসাগুটা 1 আর এলসিএমটা কত হবে 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 5, তাহলে 5 5 30, তার মানে 2 ও 15 হবে, 1 30 হবে, 5 হবে, 2 15 হবে, আর ক্লাসে 3 আর 10 করে আছে। তাহলে এইচসিএফ কত হবে, এইচসিএফ 1 হবে আর এলসিএম কত হবে 30 হবে, মানে কি আমার চারটি অপশনে সব ঠিক আছে। বোঝা গেল না গেল না? বুঝলে? স্যার হ্যাঁ বলো। তাহলে 30টা কেন নিয়েছি? 30 ওরা নিয়েছে, ওরা বাড়িতে সবার সব উত্তর ঠিক ছিল, এবারে ওটা সব পিডিএফ সেটিং করা থাকে তো ওটা হয়তো ওরকম করে হয়েছে। তাহলে অঙ্কটা ভুল তো? অপশনটা এখানে দিয়েছে অল অফ দ্য অ্যাবাভ লিখতে হবে। না, যেটা দেওয়া আছে সেই অনুযায়ী দেখলে তাহলে তো অঙ্কটা ভুল। কিসের 1 আর 30 ঠিক না উত্তর? সবগুলাই তো প্রাইম হয়ে যাচ্ছে। আমার এটা আমি বলিনি, দেখো তোমার যখন এরকম থাকবে তুমি যখন একটা ঠিক মিলে আসবে না সব ঠিক হয়ে যাবে, সবটা নাম্বার করা ও ঠিক আছে। ওটা কোনো ব্যাপার না, চারটে অপশনই ঠিক হবে। চারটে অপশনই ঠিক, এই শুন না, ঘরে গিয়ে বই খুলিস স্যার পিডিএফ দেখবি, বসার বসার খুলে দেখবি এই সেল বসে ঠিক আছে, এগুলো দেখবি যেগুলো পড়ানো হচ্ছে বাড়ি গিয়ে দেখবি, ঠিক আছে, নাহলে কিন্তু সব ভুলে যাবে। আমাকে বলবি এখন এরা পাতি না টাকা না বলে দে, ঠিক আছে। আজ কি পড়ানো ছিল না, এটা ডিরেকশন তাই তো, সূচক আর কলম করবো আর ডিরেকশনটা একটু করে নেবো, এই সূচক আর পয়েন্টটা ভালো করে বুঝিয়ে দিই। আর করে দেবো আচ্ছা ডিরেকশনটা করে দিই, ডিরেকশনটা করে দিই। এখন কি ত্রিকোণমিতি থেকে অঙ্ক আছে? না এখন ত্রিকোণমিতিতে অঙ্ক আছে? এই র্যাঙ্কিং হয়ে গেছিল না, হ্যাঁ কোডিং ডিকোডিং হয়ে গেছিল, হ্যাঁ। দিক নির্ণয় হয়ে গেছিল। ডিরেকশন হয়ে গেছিল, দিক নির্ণয় সিরিজ হয়ে গেছিল, সিরিজ নাম্বার সিরিজ না এমনি সিরিজ, কোডিং ডিকোডিং এটা করো, ঠিক আছে। এটা হয়ে গেছে। স্মার্ট এত, মার্বেল এত, ইট এত, তাহলে স্টেবল কত, এটা হয়নি, না এটা হোয়াটসঅ্যাপ এটা করো। দেখবি আর কি করবো? ও এগুলো হয়ে গেছে। লেটার হয়েছে। এই ম্যাট্রিক্সটা করতে গিয়ে একটা ম্যাট্রিক্স করো, ঠিক আছে, ওটা করতে হবে না, এটা নতুন জিনিস হবে ম্যাট্রিক্স, ঠিক আছে। দেখো ম্যাট্রিক্সটা শুধু ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে তোমার একটা জিনিস ধারণা, ঠিক আছে, এটা ভালো করে শিখিয়ে দিয়ে দেখো। ঠিক আছে,
তাহলে কত হলো 5টা বি উত্তর হবে কি ব্যাপারটা কি এখানে দেখুন দেখে ঠিক আছে দিকে তাকাও প্রথমে কি আছে যে এদিকে বলুন এ বি এন ই এ তাই তো বি সি বি ই ও এন ডি তাই তো এম আই এম আই এন এ এবারে এনে এই সব পড়ছে বুঝতে পারছো বি বি সি ও এইচ আই এ তাই তো এ এন এক্স সি এফ তাই তো এ ই ও এফ এন এফ এন তারপর হচ্ছে সি সি এফ জি সি ই সি ই তারপরে ডি এস এ এন ও তারপরে এন এস ই টি ভালো করে দেখো এই যে দেখো এই সমান দিয়ে তাকাও এটা হচ্ছে ম্যাট্রিক্স 1 এটা হচ্ছে ম্যাট্রিক্স 2 ভালো করে দেখ এই যে দেখো যখন রো আর কলম পূর্ণ হবে পর্যায় সারণীতে রো উপর থেকে রো আর কলম কি বলা হয় রো হচ্ছে তো ওই লম্বা আর কলাম হচ্ছে সাইড রো মানে পর্যায় রো মানে হচ্ছে শ্রেণী ভালো করে দেখো রো হচ্ছে শ্রেণী আর কলম মানে হচ্ছে পর্যায় দেখো বাম দিক থেকে ডান দিক বাম দিক থেকে ডান দিক মানে এগুলো কি কলাম এইগুলো কি বলা হয় কলাম কলাম মানে পর্যায় আর রোটা কি উপর থেকে নিচে এইটা এটা 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 রো হচ্ছে নিচে তাই তো? যখন কোনো একটা সংখ্যা প্রথমে বলা হবে ভালো করে দেখো। যখন কোনো ম্যাথ আছে যখন কোনো একটা সংখ্যা বলা হবে যেমন n প্রথমে আমাদের কি লেখা হবে রো লিখতে হবে তারপর কলাম লিখতে হবে তাই তো বুঝতে পারে ঠিক আছে এটা রো বলা হয় এটা কলাম বলা হয় প্রথমে রো লিখতে হবে তারপর কলাম লিখতে হবে তাই তো তুই বল যদি f যদি লেখা হয় রো আর কলাম কিভাবে লিখতে হয় f প্রথমে থাকে f যদি আমি রো লিখি তাহলে কি লিখতে হবে বলো দেখি এদিকে ভালো করে দেখো তোরা এখন বুঝতে পারছিস না কোন একটা সংখ্যা যেমন a বলে এর পজিশন কত তাহলে আমি কিভাবে লিখব বলতো 0 প্রথমে আমরা কলাম লিখব তারপর রো লিখব মানে কি এ হচ্ছে 0 0 কি করে বলো এটাই তো কত কলমে কত আছে 0 তে এখানে কলমে 0 আছে আর রোতে কত আছে এই যে দেখা রোতে কি আছে 4 নম্বরে আছে এই শোন না আর এর অবস্থান কোথায় কলমে কত আছে 0 আছে আর রোতে কত আছে 4 এ আছে তাহলে এর অবস্থান 0 করব যদি আমি বলি ওর অবস্থান এই ওর অবস্থান কোথায় স্বাভাবিক কথা দেখি 3 4 বোঝা গেল যদি বলা হয় এর অবস্থান কোথায় এই এর অবস্থান কোথায় যেটা এগুলো আর যে কলম মানে কি বোঝা গেল এর অবস্থা না করতে পারে বোঝা গেল না বোঝা গেছে এবার দেখ যদি যখন বলে m এর অবস্থান 1 3 m এর অবস্থান হলো 1 আছে যদি বলা এখানে f এর অবস্থান কোথায় 7
বুঝালো যদি বলে এর অবস্থান কোথায় এদিকে 8 আর 7 তাহলে আমার যে এখানে দেখা যাচ্ছে যে এ ম্যাপ এই ম্যাপ ম্যাপে অপশন গুলো কি কি আছে ভুল নেই দেখছি এম এর পজিশন তো 2-1 কই 2-1 13 তো তো হ্যাঁ এইখান থেকে বি নিচেও এম আছে আর এবারে তোমার এম আছে হ্যাঁ তাহলে অপশন বি হবে স্যার দেখো প্রথমে দেখবো ম্যাথে ম্যাথ তো আছে এদিকে দেখা ম্যাথ ম্যাথ কোথায় কোথায় আছে এম এখানে কোথায় আছে এম এখানে এম এর পজিশন কত আছে 1 আর 3 আছে আবার এর মধ্যে এম আছে কত 2 আর 0 আছে এম আছে কত 2 আর 0 আছে তাহলে দেখ অপশনগুলোর মধ্যে 2 0 আছে আবার 1 আর 3 আছে দুটো আমার দেখ একটা অপশন দেখ এ বি সি ডি এ বি সি ডি এর দাগের অপশনে 14 তাহলে এম এর পজিশন আছে কি তাহলে ওই অপশনটা আমার কেটে বাদ দেব ডি ডি দাগের অপশন দেখ 15 15 এ কত আছে 15 এ দেখ 15 এর এখানে নেই 15 নেই তাহলে আমার কেটে বাদ গেল তাহলে আমার প্রথমে কি লিখতে হবে বি আর সি অপশনের মধ্যে আমার লিখতে হবে বি এর অপশনটা এম এর অপশন পেয়ে গেলাম 13 এর অপশন কত পাবে ওই এ এখানে কত আছে রে এ কোনটা এ হচ্ছে এ হলো 04 আবার এর অপশন কত আছে এ হচ্ছে 2 2 আছে এই দিয়ে এ তাহলে এ হচ্ছে 2 2 তাহলে বাইরে বিটেই হবে তাহলে দাঁড়া তাহলে এর অপশন কি আমি 2 2 করে গেলাম আবার এর অপশন কত আছে 2 আর 3 এ কত আছে 2 আর 3 এ তো কে আছে তাহলে আমার কি হবে এ হচ্ছে 2 2 হয়ে গেল 2 আর 3 এ আমার নেই তাহলে আমি কত হচ্ছে বি এর অপশন সব মিলছে এবার টি টা দেখব টি এর অপশন কত আছে রে 1 1 আছে তাই তো দেখ 1 আছে দেখ বি এর অপশনটা দেখ আর হচ্ছে 22 হচ্ছে আবার 1 আর হচ্ছে 2 আর 4 এ দেখব 2 আর 4 এ কি আছে 2 আর 4 দেখ এই আছে তাহলে দেখ বি এর অপশনটাই ঠিক আছে আমার এই ম্যাথ বি এর অপশনটা বোঝা গেল না প্রথমে কলম তারপরে কি লিখবো রো এইটা মাথায় রাখতে হবে এই যে টি হচ্ছে এমন প্রথমে কি হচ্ছে কলম তারপরে কি রো বোঝা গেল না কিন্তু ম্যাথে আমরা পর্যায় সারণীতে কি করেছি পর্যায় সারণীতে এটা রো এটা কলম করেছি তো এদিকে দেখা ম্যাথে ঠিক তার উল্টো হয়ে যাবে ম্যাথে কোনটা কি হবে বলো তো দেখি এইটা হচ্ছে রো হয়ে যাবে এইদিকে হচ্ছে রো আর উপর থেকে এটা হচ্ছে কি বলা হয় কলম বলা হয় তোমার এটা মনে রাখো না এটা হচ্ছে কলম এটা হচ্ছে রো বললে মনে রাখবে তাই কি প্রথমে কি লিখতে হবে কলম লিখতে হবে আর উপর থেকে এটাকে রো লিখতে হবে কারণ রোটা যদি কোনটা বলা হয় উপর থেকে নিচে এটা রো আর বাম দিক থেকে ডান দিকে এইটা কলম এটা কলম এটা কলম এটা কলম বোঝা গেল না সাহেব বোঝা গেছে না বুঝতে পেরেছিস তারপরের অপশনটা কর দেখি তারপরে কি আছে কর দেখি শুনে বল দেখি ফের এফ এ আই টি এইচ ফের দুটো পাচ্ছো দুটো অপশন ভুল আছে দেখ ভুল আছে কি ছিল না প্রথমে এফ দেখো এফ হচ্ছে কে এফ হচ্ছে প্রথমে কত 0 0 আছে দাঁড়াও প্রথমে দেখছো যে 0 0 এখানে আর এক কত আছে এই দিকে আছে এখানে এফ আছে 3 0 আছে হ্যাঁ আবার এখানে কি এফ আছে কি তো 6 7 এবারে এফ এদিকে আছে দেখি এদিকে এফ আছে তাহলে 5 আর কি আছে 9 আছে তাই তো এদিকে এফ আছে 6 আর 8 আছে হ্যাঁ তাই তো এদিকে এফ কত আছে 7 আর 6 আছে 7 6 আছে এদিকে এফ আর নেই তাহলে আমার কোন অপশনে 7 মিলছে দেখ কোন অপশনটা মিলছে 6 8 দেখো ওই তোমার ডি অপশন 6 8 আছে হ্যাঁ হ্যাঁ ডি অপশন 6 7 নেই 6 7 আছে 76 আছে 76 আছে হ্যাঁ হ্যাঁ 7 6 আছে ঠিক আছে ভালো করে দেখ এটা নেই তাহলে 6 8 টা আমার একটা অফ 7 6 আছে আমার মানে হচ্ছে কি হলো মানে হচ্ছে 1 আর ডি 1 আর ডি তাই তো এ অপশন আর ডি অপশনটা আমার এবার দুটোর মধ্যে ক্যালকুলেশন করতে হবে তাই তো এবার আমি এর পজিশনটা দেখব এর পজিশন এক নম্বর কত আছে 6 5 6 5 আছে একদম ঠিক আছে 6 5 তাহলে 6 5 এর পজিশন আছে আবার কি হচ্ছে
ডি এর অপশনটা দেখি, ডি এর অপশনটা হচ্ছে স্যার এমনি আবার 8 7 ও আছে দেখুন এর তারপরে 04 ও আছে 65 আছে তো, তারপর আছে। ডি এর অপশনটা কি দেখ, এ বি সি ডি, ডি এর অপশন লাস্ট 76 এ কি আছে, 89 আছে, 89 টা কি আছে, 89 এ তো নেই, 89 এ ও আছে, হ্যাঁ 89 এ তো ও আছে, এই হবে না তার মানে কি কোন অপশনটা আছে, কোন অপশনটা 65 আছে দেখুন 65 আছে। আহা, আমার তো এ আর ডি এর অপশনটা দেখতে হবে, এই তিনটে অপশন তো কেটে গেল, হ্যাঁ আমি এই এর মধ্যেই দেখছি এ আর ডি, এ ডি এর এতে আছে এতে 65 এটা 65 তো লিখেছি, হ্যাঁ 65 লিখেছি, ডি এর অপশনটা দেখ 89, হুম 89 কোথায়, 89 তো নেই, 89 এ কি পজিশন আছে, স্যার মানে এই দুটো দেখে দু তারপর তিনটে দেখলে আমার হয়ে যাবে, হ্যাঁ। দেখবে চারটে অপশনের মধ্যে দুটো যেটা বাদ যাচ্ছে, দুটো থাকবে, আর মধ্যে থেকে আমার ক্যালকুলেশন এই করতে হবে। ম্যাট্রিক্স 1 2 মিলিয়ে করতে হবে হ্যাঁ আমি তো সেটাই তো বলছি, হ্যাঁ। তো যদি বলা হয় কে এর পজিশন, কে এর পজিশন এখানে কি আসবে, 2 3 3 আছে, আবার কি আছে 4 2 আছে, আবার 5 5 আছে, আবার কে কোথায় আছে, এই তিনটে দেখ, তিনটে জায়গায় এ আছে, ম্যাট্রিক্স 1 আর ম্যাট্রিক্স 2 এটা দুটো মিলেই আমার করতে হবে, ঠিক আছে, হ্যাঁ। তার মানে কি ক্ষেত্রের অপশনটা কি, এই অপশন, হ্যাঁ। স্যার বুঝতে বলে পেরেছিস? এইটা 40 করে দেখান, এই অপশনের এই 40 এই যে 40 এই 4 শূন্য, এই ও হ্যাঁ ঠিক 4 আছে শূন্য 40, দেখ ভালো করে দেখ, যদি বলে ডি এর অপশন, ডি এর পজিশনটা কত কত দেখি, তুমি এদিকে কি বলো, মানে কলাম এদিকে রো, তাহলে এদিকে কলামে কত আছে, 1 নম্বর পজিশনে আছে, আর রোতে কত আছে, 4 আছে, বুঝতে পারলি, যদি বলে আবার ডি কোথায় আছে, এটা ডি দেখ এখানে আছে, তাহলে এদিকে 3 3 আছে, আবার এদিকে কি হবে 2 হবে, ডি হয়ে গেল, এদিকে ডি আছে কি, এদিকে ডি, তাহলে ডি দেখ দুটো নম্বর পজিশনে আছে, একটা হচ্ছে তোমার 1 4 এ আছে, আবার একটা হচ্ছে 3 2 এ আছে, আমাকে দেখতে হবে অপশন কোনটা বাদ দেয় এবং কি করে করে, এইভাবে দেখতে হবে, বুঝতে পেরেছেন না, তুই বুঝতে পারেন, প্রথমে দেখ বাম দিক থেকে ডান দিক, এটাকে বলা হয় কলাম, এটাকে বলা হয় কলাম, এটা পরে ডিডিতে, আর এটাকে বলা হয় রো, প্রথমে কোন একটা সংখ্যার পজিশন জানতে গেলে প্রথমে কলাম লিখতে হবে, তারপর রো লিখতে হবে, তুমি যদি বলো এফ এর পজিশন কত, এফ এর পজিশন কি হতে হবে, 0 0 হবে, প্রথমে রো তারপরে কলাম, প্রথমে কলাম তারপর রো, আবার এফ এর পজিশন কি আছে, 3 0 আছে, দেখ এফ এর পজিশন 3 0, 3 0 মানে কত রে, এই 3, এটা 3 এর, আর 0 মানে ব্যাপারটা বোঝা গেল, এইভাবে করতে হবে, দেখবে চারটে অপশনের মধ্যে, চারটে অপশনের মধ্যে দুটো একটা অপশন বাদ দিয়েছে, দুটো অপশন থাকবে, এখানে এই ক্যালকুলেশন করতে হবে, এই ফ্যান্টমটা কত দেখি, ফ্যান্টম এটা হবে হ্যাঁ এটা হবে ওই একটা এফ বার করলেই হয়ে যাবে আর কোনো অপশন নেই ফ্যান্টম, ফ্যান্টম হচ্ছে এফ এ এন পি ও এন, এর পজিশন কি কি আছে, আমি বললাম 0 0 আছে, আবার কি আছে এখানে 3 0 আছে, 5 9 আছে তারপরে আছে কি আছে, এফ এর পজিশন কি আছে, স্যার নিচে যে ওই তোমার 5 9 আছে, আবার কি আছে, এফ এর পজিশন 6 8 আছে, উপরের অপশনে আবার এফ এর পজিশন 7 6 আছে, 6 8 কোথায় দেখি 6 আর 8 নেই, কত আছে 8 8, আবার এর থেকে আছে 7 6 আছে, এই উপরের অপশনে করছো, কিন্তু এটা নিচের অপশনে করতে হবে, কোনটা এই নিচে যে অপশনটা কোনটা, আরে এইটা করে 3 নম্বর দাগের অঙ্কটা দেখ, হ্যাঁ এটা কয় বুঝেছিস সোমনাথ, হ্যাঁ পুরো পদ দেখি 3 নম্বর দাগের অঙ্কটা পদ দেখি কোন অপশনটা হবে, ফ্যান্টম, ফ্যান্টমটা কর, হ্যান্ড এটা বড় মানে 5 9 5 9 এ তো এফ আছে দেখ, আর এফ আছে হচ্ছে 6 8 এ আছে, 7 6 এ 8 এ আছে এফ, আর তো নেই, ঠিক আছে তাহলে দেখ দাঁড়া, তাহলে চারটে অপশন, তিনটে অপশনের মধ্যে, চারটে অপশনের মধ্যে তিনটে আছে সি দাগের অপশনটা কেটে দিতে হবে, এ বি সি তিনটে অপশন আছে দেখ, বুঝতে পেরেছিস, পারিস সত্যি কথা বলে, ফ্যান্টমটা বুঝতে ওখানে দেখ একটা অপশন বাদ যাবে, প্রথমে এফ গুলো লিখে দিবি, এফ এর অপশন পজিশন গুলো লিখে নিবি, ঠিক আছে, তারপরে এফ পজিশন গুলো লিখে নিবি, এ গুলো লিখবি, এই জায়গা এই, তারপরে প্রথমে এফ লিখে নিবি, তারপরে এ লিখবি, এর পজিশন কোথায় হবে, এই জায়গা তুই বল দেখি, এই আকাশ বল এর পজিশনটা বল,
04 তারপরে 22 বাহ তারপরে 43 তারপরে 65 একদম তারপরে এ একটা আছে তাহলে এ আছে 87 হয়েছে তাহলে দেখ তারপরে এ বল এন এর পজিশনটা বল এন এর পজিশন এখানে এন আছে এখানে নেই এখানে এন আছে দেখ কোথায় 56 সমান বল তারপরে আর এন এর পজিশন বল 45 69 আছে তারপর বল এখানে এন তারপরে এন 69 আছে 69 তারপর বল আবার একটা এন কোথায় আছে এতে এন আছে 88 আছে তারপরে তারপর 95 আছে 95 আছে তিনটে দাঁড়া দেখ কোন অপশনটা মিলছে দেখ এদিকে দাঁড়া একদমে এ দাগের অপশনটা দেখ 76 আছে তারপরে এটা কত 65 আছে মানে এবারে শুধু এ আর বি তারপরে এনটা কত 56 এ আছে এনটা তাহলে এ দাগের অপশনে তিনটে মিলে যাচ্ছে বি দাগের অপশনটা দেখ বি দাগের অপশনে 6 7 নেই তাহলে আমার বাদ দিতে হবে বি অপশনটা এ আর বি 68 আছে 68 আছে তারপর 87 আছে 87 আছে তারপর 43 আছে কি এই 40 বলছি 57 আছে কি নেই 57 করি 56 আছে তাহলে কি বি দাগের অপশনটা কি এটা বাদ গেল সি দাগের 69 নেই এফটা তাহলে সি দাগের কি এটা বাদ গেল ডি দাগের দেখতে হবে ডি দাগের হচ্ছে 68 আছে 68 আছে তারপর 04 আছে 04 আছে তারপর এনটা কত আছে এনটা 88 আছে 88 আছে তার মানে এ আর ডি এ তে আছে আবার ডি তে আছে এবার আমি এই তাহলে এবারে এ আর ডি এর মধ্যে তিনটে আছে এবার টি এর অপশনটা দেখব টি ঠিক আছে তিনটে তো আছে এফ এন আছে এ আর ডি এর অপশনের মধ্যে এবার টি টিটা কোথায় আছে দেখ টিটা বল টিটা হচ্ছে 1 আছে আবার টিটা কত আছে 3 3 আছে তারপর টিটা এদিকে বল টিটা এদিকে আর আছে কি টি আছে তাহলে 9 9 আছে 9 এর যে কোন অপশনের মধ্যে আছে ডি অপশনের মধ্যে 1 আছে ডি এখন চলবে আর এ অপশনের মধ্যে কি আছে এ অপশনের মধ্যে 1 আছে এ অপশনও চলবে এবার ওটা দেখ ওটা কত আছে 1 আর 2 তাই তো তারপর বল 1 আর 3 4 তারপরে কি আছে 6 7 তারপর কি আছে 8 9 8 তারপর এ আর ডি অপশন দেখ এ এর অপশনের মধ্যে 6 7 আছে এ অপশন চলবে আর এদিকে কি আছে 1 2 আছে 1 2 তো নেই 1 2 আছে 6 7 ও আছে 1 2 আছে তাহলে এ অপশন ডি অপশন এখনো চলবে আর এমটা দেখি এম এর পজিশনটা দেখি এম এর পজিশন এখানে লিখছি এম এর পজিশন বল 1 2 এম 1 3 তারপরে 2 0 তারপরে দুইটা 2 0 হয়ে গেছে 2 0 হবে তাহলে 1 1 3 আর 3 0 দেখ 1 3 ডি থেকে 1 3 2 0 হচ্ছে ডি আছে 1 3 হচ্ছে 2 3 হচ্ছে ফ্যান্টমে 2 3 হচ্ছে নেই এই দাগের অপশনে 2 3 আছে দেখ লাস্ট একটা এইটা অপশন হবে না তাহলে কোনটা ডি ছিল ডি টাই ছিল দেখো আমাদের চেক পুরোটা করতে হবে ওটা না এমনি এমটা লাস্টে দেখে নিন প্রথমে লাস্ট দেখে নিলে হয়ে যাবে তিনটে দেখলেই হয়ে যাবে তারপর সিটা বুঝতে পেরেছো এইভাবে কিন্তু ম্যাট্রিক্সে পড়ে ম্যাট্রিক্স হচ্ছে এসএসসি বেস অঙ্ক এটা করলে তোমার এটা তুই একটা সিরিজ করলি তো তোর পর তিনটে অঙ্ক দিয়ে দেবে 3 নম্বর বুঝতে পেরেছো সব অঙ্ক পড়া বুঝে যাচ্ছে এসএসসি তে পড়ে রেলে পড়ে এগুলো রেলে ট্রাই করবে ওটা গেল না খুবই ইজি ম্যাট্রিক্সটা একবার বলে দিলে তো ইজি লাগে না তুই না পারলে কি শিখবি হবে গেল এটা কর বাকি অঙ্কগুলো কিন্তু বাড়িতে করবি ঠিক আছে
বুঝলো? একটা করে নিয়ে নাও তো, একটা করে নিয়ে নাও। দিয়ে দে, দিয়ে দেন। করতে হবে না, নাম্বার সিস্টেমে টোটাল এখানে কটা অঙ্ক আছে? ওখানে 100টার মতো অঙ্ক আছে, 89টা। আগের দিনে যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাটা কি দিয়েছিলিস তোরা? তার চেষ্টা করবি, না পারলে দিবি, এক পা তুই সৎভাবে তো পেয়েছিস। আগে পরীক্ষা কিন্তু ওই কোনো অসৎ দিকে চলবে না। অসৎ পদ্ধতি কার দেখবি, পেছনে দেখবি ও ভুল করেছে, সামনে দেখবি ও ভুল করেছে। তাহলে কনফিউশনের কোনো জায়গা আছে কি? কনফিউশনের কোনো জায়গা নেই। রিজনিং এর বইটা দিলাম তো। দেখ, কোন একটি মৌলিক সংখ্যা, কোনটি একটি মৌলিক সংখ্যা? এক কি সংখ্যা রে? মৌলিক না যৌগিক? জিরো কি সংখ্যা? মৌলিক না যৌগিক? মৌলিক নয়, যৌগিক নয়। ঠিক আছে, নিচের কোন সংখ্যাটি যৌগিক সংখ্যা? বল। 9। যৌগিক কাকে বলা হয়? শুধু 2 দ্বারা ওটাকে জোড় সংখ্যা বলে। 2 দ্বারা যদি কোনো করে যৌগিক মানে না, ওগুলো করতে হবে না। এগুলো পরে আমি তোমাকে বলে দিচ্ছি, এগুলো পারবে তোমরা, বাড়িতে করবে, করার পর বলবে, না বলবে না। মৌলিক সংখ্যা কাকে বলে? যা কেবল 1 এবং 2 দ্বারা বিভাজিত। একদম। আর যৌগিক সংখ্যা যতদিন থাকে, তাই তো? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2। এক মৌলিক সংখ্যা না, এক যৌগিক সংখ্যা না। 2 একটি মৌলিক সংখ্যা। একটি মৌলিক সংখ্যা না, হয়ে গেছে। একটি যৌগিক সংখ্যা। এইগুলো ওরকম ভাবে বুঝতে পারছিস সোমনাথ? বাড়িতে করে আনবি কিন্তু। মৌলিক তাহলে হ্যাঁ হবে তো না? না, না। এই গসাগুলো সব বার করা শিখেছিস তো আকাশ? আরে তো মৌলিক সংখ্যা গসাগুলো সব বার করা শিখেছিস? বারবার শিখেছি আগে আসলে। তুই শিখেছিস সোমনাথ? 12 আর 18 গসাগু বার কর। 6। তো বলতে বলে কি মানে প্রায় 2 যদি হয়? 2 হবে না? তুই কেন অপশনই নেই? 2 হবে হ্যাঁ কি? হ্যাঁ হবে, অপশন নেই। 2 কেন হবে? দেখ বলছি। হবে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর 2 হয়ে যাবে, 3 হয়ে যাবে, তাহলে 3 3 6, 12 আর 18 পর দেখি। এই একবার বলে দেবো লন্ডন কথা বার করা, তুই আর বলবি না। বাচ্চাদের মনে যারা পড়ে তারা পড়ে দেখে দেখো সোমনাথ দেখে দেখা বলছি পিডিএফটা কোথায় গো? পিডিএফটা রেডি করা? না আমি এই পিডিএফটা হচ্ছে কাজ করেছি। এই এদিকে দেখা সোমনাথ, এই ছোট দেখা নম্বরটা দেখে সোমনাথ। হ্যাঁ ছোট দেখা দে। 12 আর 18 এর গসাগু। গসাগুর ইংলিশ কি রে? এইচএফ। ভালো করে দিবি, এইচএফ ভালো করে দিবি। একবার বলবো, বারবার নয় বলবো। গসাগুর ইংলিশ হচ্ছে এইচসিএফ। এইচসিএফ এর ফুল ফর্ম কি? হাইয়েস্ট কি বলে? কমন না? কমন ফ্যাক্টর। গসাগুর ইংলিশ কি রে? এলসিএম। বল না, কমন মাল্টিপল। কেন আমি আর বলবো না কিন্তু এইচসিএম মানে গসাগু মনে রাখবে, এলসিএম মানে লসাগু। এদিকে দেখা 12 আর 18 দু রকম করে করা যায়, একসাথেও করা যায়, আলাদা আলাদা করা যায়, তাই তো? এদিকে দেখো 12 আমি কি করছি, 12 আর 18 একসাথে করছি।
12 আর 18 সর্বনিম্ন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য রে? 1 ছাড়া 2 দিয়ে 2 এখানে দিলাম কত 6 × 12 9 × 8 হয়ে গেল। আবার এই 6 আর 9 কত দিয়ে যাবে? 3 × 6 3 দিকে না, আর 3 আর 2 কি দিয়ে যাবে? 1 দিয়ে যাবে। এটা বাঁদিকে থাকবে, এগুলো হচ্ছে কমন ফ্যাক্টর বলা হয়। তাহলে লসাগু হলো HCF কত হলো? লসাগু 2 × 3 এটা হচ্ছে 6 হচ্ছে কি হলো? লসাগু হলো। কোনটা হলো রে? 2 আর 3, এই 2 আর 3 নয়। এবার যদি লসাগু বার করতে বলে কি করবি? এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর নিবি 2 আর 3, আর বাকি যেগুলো পড়ে আছে রে আবার আরো 2 আর 3, তাহলে কি 3 × 6 6 × 12 আর 3 12 36, এটা কি লসাগু। তাহলে লসাগু কত হলো? 12 আর 18 6, আর লসাগু কত হলো? 12 আর 18 36। বোঝা গেল না? গেল না? বুঝতে পেরেছিস? যদি বুঝতে পেরে থাকি এই কথা পড়ে 45 আর 75 এর লসাগু কত? কোনটা পারিনি সেটা আমার বল, তাহলে করে করে যাক, কোনটা পারি না সেটা আটটা আমি। শুয়ে 19 এর দাগেরটা 45 আর 75 গসাগু কত? 19 এর দাগেরটা কর। এ 18টা বল তো দেখি, এই আকাশ 18টা বল। গসাগু ইনটু লসাগু সমান সমান কত রে? একটা সূত্র বলেছিলাম, গসাগু ইনটু লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা মানে সংখ্যা দুটির গুণফল, তাই তো? গসাগু ইনটু লসাগু ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল। তাহলে আমরা তো করলাম, ওটা করলাম না, সে 1 আর 30 অপশন, 5 আর 6 অপশন, ওটা কি দিয়ে করলাম? 3 ও 7 এর লসাগু 7 × 2, তাই তো? পেরেছিস? 45 আর 75 এর গসাগু তাড়াতাড়ি কর, তুই তো এটা বার করে দাও তো। গসাগু 45 আর 75 গসাগু 675, আড়াই প্রায় সমান হবে। গসাগু বলছিস তুই, গসাগু বার করছিস? গসাগু আর আরো যাবে ভালো হতে। 15 আর 25 এর গসাগু 5 তো। 19 এর দাগটা পেরেছিস না পারিনি? পুরো করেছিস। কত হচ্ছে তুই বলবি তো? গসাগু না, গসাগু বলছিস তুই। 19 এর দাগের অঙ্কটা দেখতে পাচ্ছিস না? গসাগু 15 হবে। এখন ঠিকই বলছিস। এই এর একটা ইয়ে করে দাও। হ্যাঁ 15 হয়েছে তো, ঠিক বলছিস তুই। দেখো তো আপনার হাতে একটা আছে, না ওটা পরে দিচ্ছি। তারপর 20 দাগের অঙ্কটা কর। বসো বসো। তোমার বাড়ি কোথায়? যদি গসাগু 1 হয় তবে সংখ্যা দুটি কি মৌলিক সংখ্যা হবে? কোনটা? 23 পরস্পর সমান। পরস্পর সমান, তাহলে 23 থেকে আমরা দেব। হ্যাঁ পরস্পর সমান প্রোপাইল নাম্বার বলা হয়। প্রোপাইল নাম্বার বলছি। এই 20 দাগের অঙ্কটা করবি তো? 21 হবে। হ্যাঁ ভাবছিস কেন? 3 আর 7 মৌলিক সংখ্যা তো। মৌলিক সংখ্যা যদি হয় তাহলে তাদের গসাগু কত হয়? 1। মৌলিক সংখ্যা সবসময় গসাগু 1 আর লসাগু হচ্ছে তাদের দুটো গুণফল। সূত্রটা কি? লসাগু ইনটু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। কি হবে? এটা মুছে দিচ্ছি রে। এটা মনে রাখ। লসাগু ইনটু লসাগু সংখ্যা দুটি
গুণফল সংখ্যা দুটির গুণফল চালাই দেখ, এটা সূত্র খালি গুণফল রাখবি। সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল মানে কি? প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা। মনে থাকবে তো? আর মৌলিক সংখ্যা, যদি বলা মৌলিক সংখ্যা সর্বদা গসাগু কত হয়? মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হয়। আর লসাগু সমান সমান যদি হয় তাহলে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। এরকম বাচ্চারা সব পারবে। বলে রাখবি তো, বুঝতে পেরেছিস তো? মৌলিক সংখ্যা কি? যে সংখ্যা 1 দ্বারা এবং সেটা সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেগুলো লিখে নিয়ে বাড়িতে গিয়ে ঘুরে যাবে। তোর নাম কি? তুমি কি? আল্লাহ। তোর বন্ধু হয়? তো হতেই পারে কলেজে। তুই কোন কলেজে পড়ি? বীরেশ্বরপুরে? হ্যাঁ, কি বলছিস? ভালো হবে? পর কি হয়ে যাবে? তুই কিসের জন্য? অ্যাকচুয়ালি মানুষের তো একটা লক্ষ্য থাকে, কেউ পুলিশ হবে, কেউ কিছু হবে। তুই জিডির বইটা কি করতে দিয়েছিস? যেটা প্রিভিয়াস ইয়ারের বই কিনলি, কোশ্চেন অ্যানসারের বই কিনলি, কি করছিস ওই বইটা? অনলাইন থেকে যেটা কিনেছিস ওই পুলিশ প্রত্যেকদিন একটা 10 15 আর 25 প্রত্যেকদিন একটা করে 20টা করে সপ্তাহে না পারলে সপ্তাহে 3টে করে 20টা করে একটা করে 100 নম্বর করে সেট। এই যা পড়া হচ্ছে 100 নম্বর করে সেট করবে। যেগুলো পারবি না সেগুলো 150 এইভাবে পড়াবো। আমরা দেখি চাই প্রতিদিন 2 ঘন্টা করে পড়ে তারপর সময় আর ওই প্রত্যেক সপ্তাহে একটা করে সেট কর। প্রত্যেক সপ্তাহে একটা করে সেট কর। যদি পারিস তো এই আকাশ তো সারা করতে গেছিস সূত্র রকম টাইম আমি সব জানি কি করিস তুই বল। আমি একটা কথা বলিস, চাকরি বাড়ি করলে তুই চাকরি বাড়ি 1% তো রাখছিস। স্যার ভালো ভালো শুনো বল। স্যার ওই 800 টাকা আমরা যদি 10 15 25 লস আছে 150 হবে। 10 15 25 এর লসাগু বলে তো কেন? লসাগু আছে 10 15 25 এর লসাগু তো 150 হলো দুটোই লসাগু। 29 সরি 29 এটা 10 15 25 এর লসাগু তো 25 45 ওটা ভুল আছে অপশন। 150 হবে। এই 15টার পেছনে শূন্যমুখী দিয়ে দিন। এই আমি তো বলে দিচ্ছি ভালো প্রশ্ন। এখানে কি লিখেছে? লিভ নাও না স্টিল স্টে দা কল ইন দা কল। কি করে যাই? কি লিখেছে দেখ। এদিকে দেখ, আমি বলে দিচ্ছি শোন। তোরা কি করিস আমি জানি না। সামনে তো তোমাদের হয়ে গেছে, সামনে জিডি ফর্ম ফিলআপ গুলো বলে পারো এই এক্ষুনি হবে। জুনে হোক জুলাই হোক মোটামুটি এই 2-3 মাসের মধ্যে ফর্ম ফিলআপ হবে। এই মাসের এই বছর তুই জানিস পারবি। তুই তো বাপের একটা ছিল তো বাড়িতে থাক জিডি রে জিডি বলতে ইয়ে তো ফোর্সে মানে ডিফেন্স এক্সাম দেবো না আমি ঠিক আছে জিডি আরে এমনি আমাদের আমি জানি ইএসএ বা সিআরপিএফ পুরো বাদ দিয়ে সে পড়ে তো পড়া হবে। তোরা 1% এক বছর পরীক্ষা দেবে 1% প্রবলেম করছিস। স্যার ওদের স্যার জিডি তে কি জব পাওয়া ইজি? একটু ইজি কিন্তু ওটাকে একটু সহজ। 5 মিনিটে 4 মিনিটে 5 মিনিট শুরু ওটা রানিং আছে ওটা ঠিক আছে। আমি বলছি আগে হচ্ছে কি ইয়েতে মেট্রো ছেলে মানে এই মেট্রো এই স্ট্যান্ডার্ডে মেট্রো এল2 আলাদা মেট্রোর জন্য আমি জানি শুনে ওটাতে মেট্রো যদি এটা মানে ডিপেন্ড পলিটেকনিক ডিপ্লোমা না ও আইটিআই হলো মেট্রোতে বলতে যে মেট্রো এলপি আইটিআই মেট্রো কি আর নরমাল
না মেট্রোর জন্য মেরিটের জন্য আলাদা স্ট্যান্ড হলে মেট্রো প্লাস স্ট্যান্ড হলে দুটো অপশন ওই এলপির মধ্যে আইএলপির মধ্যে ওই যে ভ্যাকেন্সি মানে মেট্রো ওই মেট্রো হচ্ছে আলাদা মেট্রো হচ্ছে বেশি কাটা বেশি কারণ হ্যাঁ আমার মত জায়গা এই ভালো সমস্যা এটা এলপি কি আছে মেট্রো টাউনে প্রথমে কি তোমার মেট্রো দেবে না হ্যাঁ তো মেট্রো 3-4 বছর তো দিয়ে লোকে টানা না সেটা ঠিক আছে ভেবে তো পরে একটা আমি তো বলি শোন তোরা দুজনে তুই তো বাড়ি কাটাতে আমি জানি না তোরা কি খাল পাড়ে করবি কি বাগানে করবি বাগানে আমি জানি না প্রত্যেক সপ্তাহে একটা করে ওর কাছে বই আছে একটা করে কোশ্চেন যে প্রিভিয়াস ইয়ার প্রথম কোশ্চেন 100টা নাম্বার আছে 100 করে নাম্বার আছে 100টা কোশ্চেন প্রত্যেক সপ্তাহে একটা করে তুই বলিস আমি একদিনে দেবো দে তোরা 3 দিন ধরে দেবো দে কিন্তু দে প্র্যাকটিস কর আর পরীক্ষা করার সময় খাতা পেন নিয়ে যাবি আমি বলি খাতা পেন নিয়ে সবার কথা নষ্ট হবে তোরা বুঝলি না আমি কোশ্চেন পাচ্ছি না আমি পারবো না পারছি না চুপচাপ বলে থাকলে হবে না উত্তর দেওয়া আছে পিছনে উত্তর দেওয়া আছে সলভ করা আছে সেটা দেখ দেখে দেখে বোঝার চেষ্টা কর না বুঝতে পারলে এখানে আসবি বা আমার কাছে ফোন করবি আমি বলে দিই আমি পারিনি পরীক্ষার পরে কিন্তু আমি বলে দিচ্ছি 100টা কোশ্চেন সব হয়ে যাবে তারপর তোরা বুঝতে পারলি না প্রত্যেক সপ্তাহে একটা করে মানে মাসে 4টি আপনি কি কাজ যাবে আমি এসেছি আমার কোনো কাজ নেই বেশি না ওবিসি ওই কেসটা চলছে তখন নাম প্রেগনি হয়ে আছে পাতো পরে বলি এরা তো পাগানি করেছে সব কাজ দেখে মানুষের বিচার হয় কি না আমি বিচারের কথা বলছি আমি এক্সামের কথা বলছি এক্সামে তো বিচার হচ্ছে নাটা কম হচ্ছে এবার এখন হচ্ছে এসসি এসটি জেনারেলের মধ্যে ফ্যাসিলিটি একটু কম জেনারেল আর এসসি মধ্যে 2-3 নম্বরে খারাপ সেটা 2-3 নম্বর মানে হ্যাঁ তাই না অ্যাকচুয়ালি এটা যে হঠাৎ পারবে না ভোট ব্যাংক হয়ে যাবে না যে হঠাৎ সে সরকার করে যাবে যেরকম হয়ে যাবে কারণ আমরা তো বুঝলো আগামী 10 বছর যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে সেটাকে হটিয়ে যাবে কিন্তু আগামী 10 বছর পরেই তো রাজনীতির বিভিন্ন রাজনৈতিক দল যারা সরকার আছে তারা ফায়দা করছে আমি যদি এখানে স্টেজ ঘুরিয়ে দিই সঙ্গে সরকার করে যাবে অনেকে হেরে যাবে সেই করে ফায়দা সুবিধা ঠিক আছে বুঝতে পারলি না ইতিহাসের কোশ্চেন আছে ঠিক আছে ভালো করে শুন আনন্দমঠ উপন্যাস কবে প্রকাশিত কবে ঠিক আছে 1882 ওই যে আনন্দমঠ তুই বলে আমি পারলাম না উত্তর আছে উত্তর দেখবি আনন্দমঠকে প্রকাশিত করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোটামুটি বলে হিন্টস দেখে দিবি এইভাবে কিন্তু পড়াশোনা হয় সপ্তাহে একটা করে 7 দিনে একটা পারবি কি বলে উচ্চনা জল দিবি জল বলো তাহলে একদম জল বলো উচ্চনা জল দেওয়ার বসে যাবে মা না এটা করে বলি তোমরা কোনো করতে গেলে সেলফি চলে যাবে সেলফি মানে কি বলতো দেখি নিজেকে চাও না কি করা করব তো দুপুরবেলা যাবে তো যদি বিকেল বেলা তো ঘুম থেকে উঠে যদি পড়াশোনা করতে ইচ্ছা তো যদি টাইম না যাও না পড়তে পারা যাবে তো তোমার পড়ার কথা বলে তাহলে বলবে কি যা জল দিতে চল কেউ বলবে তুই যেহেতু পরীক্ষা থেকে বাজারে পড়তে আসছিস তো তুই বলবে যে জল দিতে চল আমি ওই ঘুম থেকে বাবাকে ডাকবে চল জল না ব্যাপারটা বলে না ব্যাপারটা বুঝে নিস তো সপ্তাহে দুজনে প্রত্যেক সপ্তাহে একটা করে পড় প্রত্যেক সপ্তাহে এরকম তো কাজ পুরো যা মাস সেটা পড়াতে বাকি প্রত্যেক সপ্তাহে নাহলে কিন্তু এইভাবে পারবি না পড়াশোনা করতে হবে নিজের মধ্যে করতে হবে আরে করতে হবে আড্ডা মারবি কিন্তু পড়াশোনার সময় নিজের প্রতি 2 ঘন্টা 1.5 ঘন্টা 2.5 ঘন্টা সময় দিনে হবে না 2 ঘন্টা সময় আর 2 ঘন্টা সময় মানে কি 5 মিনিট করে 1 ঘন্টা টানা তারপর মোবাইল দেখবি তারপর জল খাবো বুঝতে পেরেছিস নাহলে জীবনে কেন আমি এক সপ্তাহে একটা কোশ্চেন সেট করতে হলে 1 মাসও পারি বুঝতে পেরেছিস তো এবার একটা নতুন অঙ্ক
23 দাগে অঙ্কটা দেখ, যদি গসাগু 1 হয় তবে সংখ্যা দুটি কি কি? মৌলিক সংখ্যা সমান পরস্পর সমমৌলিক আর বিভাজ্য কি? মৌলিক সংখ্যা পরস্পর সহমৌলিক। ভালো করে শোন, মানে দুটোই সংখ্যা বলেছে না, সংখ্যা দুটি কি? সংখ্যা দুটি কি কি? এদিকে দেখো, সহমৌলিকের বাংলা ভাষা হচ্ছে, ইংরেজি ভাষা হচ্ছে প্রাইম। ভালো করে শোন, প্রাইম মানে মৌলিক, প্রাইম নাম্বার মানে এইদিকে দেখো, প্রাইম নাম্বার মানে মৌলিক, মৌলিক সংখ্যা। ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। এইদিকে ইংরেজি টার্মগুলো শিখতে হবে। ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড মানে কি? বিজোড় সংখ্যা। এর কথা বলতে বলতে ওয়ার্ড টাইপ, ওয়ার্ড টাইপের বলে না, ওয়ার্ড টাইপ আমাদের মধ্যে মেইনটা এটা ম্যাচ টাইপ, বিজোড় টাইপ, এটা কি মডেল। ঠিক আছে, এবার শোনো প্রাইম মানে তোরা যে বললি মৌলিক 2 আর 3 এর এটা পরস্পর সমমৌলিক থাকে, প্রাইম হবে না? তাহলে 2 এর গসাগু 1 আবার 3 এর গসাগু 1, তাহলে 1 হবে। তুই এটা বলতে পারিস যে 14 আর 19 এটা পরস্পর সমমৌলিক থাকে না। কি করে না? 7 দুগুণ 14 হয়ে গেল। 14 টা কি হবে? 19 টা কি হবে? শুধু একটাই সংখ্যা। পরস্পর সংখ্যা দুটি কি? পরস্পর প্রাইম। প্রাইম এবার তোকে বলছি কন্ডিশনটা করে দিলে তা এদিকে টাকা 14 কে লিখতে পারি 1 * 2 * 7, 19 টাকে লিখতে পারি 1 * 19। তাহলে এদের এই স্টেপ কত? এই স্টেপ কত রে? গসাগু 1। অবশ্যই আমরা বলতে পারি এরা 14 আর 19 মানে পরস্পর এরা কোপ্রাইম। কোপ্রাইম মানে সমমৌলিক। বোঝা গেল না? গেল না? আর একটা অপশন দিচ্ছি, 13 আর 26 এরা পরস্পর কোপ্রাইম না কোপ্রাইম নয় রে? না স্যার, এটা হচ্ছে কোনদিন প্রোগ্রাম, এটা পরস্পর ইভেন নাম্বার। কি নাম হলো? 13 যদি হয় 1 * 13 আর 26 হলে 1 * 13 * 26, তাহলে এদের লসাগু কত হচ্ছে? 2 * 2 * 13। হ্যাঁ 2 * 13, ঠিক আছে। তাহলে এই স্টেপ কত হচ্ছে? 13। তখন আমরা বলতে পারবো না, কারণ আমি একটাই শুধু কন্ডিশন, তাহলে এই স্টেপ কত হতে হবে? লসাগু 1 হলে তখন আমি বলতে পারবো যে এটা পরস্পর প্রোগ্রাম। বোঝা গেল না? গেল না? 2 আর 3 বলতে পারি, 5 9 বলতে পারি, 7 9 বলতে পারি, কোনো ব্যাপার না। 14 25 বলতেই পারি। 14 25 হবে না? 14 জোড় নাম্বার, ইভেন নাম্বার, 25 ও ইভেন নাম্বার, তাই তো? তাই না? হবে না? 14 25, 14 1 * 2 * 7 আবার 25 হচ্ছে কি 1 * 5 * 5। দেখ এটা তো পরস্পর জোড় নাম্বার, কারণ মৌলিক নাম্বার তো নয়, 14 নয় 25 নয়, তাহলে তুই কি করে বলি পরস্পর মৌলিক নাম্বার? হবে না। এটা পরস্পর কি হবে? এই সেম 1 মানে এটা পরস্পর কি হবে? কোপ্রাইম বলতে হবে। অবশ্যই মৌলিক সংখ্যাগুলো তো 1 বসাবো, কিন্তু কোপ্রাইমের সিস্টেম হচ্ছে এটা। স্যার এটা ইভেন নাম্বার, 25 টা ইভেন নাম্বার কি হবে? ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। সরি, যৌগিক কাকে বলে আর জোড় কাকে বলে? হ্যাঁ স্যার, জোড়ের কথা বলছি। জোড় মানে তো 2 4, আর যৌগিক যৌগিক তখন যাদের মানে ওটা 25 টা হচ্ছে যৌগিক নাম্বার, বলা ভুল হচ্ছে। ওটা 25 আর 14 হচ্ছে যৌগিক নাম্বার। জোড় সংখ্যা যখন বলা হয় 2 দ্বারা বিভাজিত, তাহলে এটা দুটো যখন যৌগিক নাম্বার। যৌগিক সংখ্যা হলেও কি হবে? এটা কিন্তু পরস্পর কোপ্রাইম। কেন কি? এদের এই সেট কত হচ্ছে? 1। বুঝতে পেরেছো? জোড় নাম্বার, যৌগিক নাম্বার, কিন্তু এই সেট তাহলে কোপ্রাইম কি? তোমরা দেখবে কন্ডিশন একটাই, তাহলে এই সেট 1 হবে কি? যৌগিক হোক, মৌলিক হোক, জোড় হোক বা বিজোড় হোক, তাহলে তো আমার এই সেট কোপ্রাইম যে পরীক্ষায় খুব পড়ে কোপ্রাইম নাম্বার। ব্যাপারটা বোঝা গেল? কোপ্রাইম বা সমমৌলিক বাংলায় বলা হয়। বুঝা গেল? আর কি অসুবিধা বল? যৌগিক নাম্বার তোরা বুঝতে পেরেছ? যৌগিক নাম্বার। গসাগু কাকে বলে? সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, তাই তো? হ্যাঁ কি না? 25 এর দাগে লসাগু কাকে বলে? কি? এখানে লসাগু ছোটতম মৌলিক গুণনীয়ক না, সবচেয়ে ছোট সাধারণ গুণনীয়ক না, সবচেয়ে বড় গুণনীয়ক না। সংখ্যা যোগ করো, কানে বড় সংখ্যা যোগ করো, ওটা ভুল আছে। ওটা ভুল করো।
সবথেকে ছোট গুণিতক মানে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় ইংলিশে কি বলা হয় লোয়েস্ট কমন ফ্যাক্টর এলসিএম কমন মাল্টিপ্যাল এলসিএম আর ওই কমন ফ্যাক্টর হচ্ছে এটা হচ্ছে সবথেকে ছোট গুণিতক নেই অপশন 4 ও 6 এর লসাগু কত রে 12 8 ও 12 এর লসাগু কত 8 ও 12 এর লসাগু 4 10 15 25 এর লসাগু কত 5 10 15 25 এর লসাগু কত 150 কোনো অপশন নেই লসাগু নির্ণয় করার একটা জনপ্রিয় পদ্ধতি কি ওই পদ্ধতি কি বলছি ডাঙ্গের না বলছি বলবো ইউক্লিড পদ্ধতি ইউক্লিড পদ্ধতি মানবো তারা চলে কি ইউক্লিড পদ্ধতি কি পদ্ধতি বলো ইউক্লিড পদ্ধতি বইতে দেখেছি লেখা ছিল ইউক্লিড হ্যাঁ ঠিক বলেছে এ জ্যামিতিক জনক কাকে বলা হয় ইউক্লিড ইউক্লিড কে কিন্তু জ্যামিতিক জনক বলা হয় ঠিক আছে জ্যামিতিক জনক স্যার দুটি সংখ্যার গসাগু হচ্ছে 3 হ্যাঁ আর 59 এর অঙ্ক দেখুন আর হচ্ছে গসাগু এ 59 এর অঙ্ক সবাই দেখ দেখি 59 তাহলে একটি সংখ্যা 15 আর অপরটি সংখ্যা 30 হবে 12 দেখ আমি কি এই সূত্র ধরে অঙ্ক কর গসাগু কিন্তু লসাগু সমান সমান দুই সংখ্যা দুই গুণ কর প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা কর ওটা সূত্র করে নাও 15 দিনে 45 হবে সে হ্যাঁ হবে 15 আর 12 12 কি করে হবে সূত্রটা কি লসাগু কিন্তু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা স্যার তাহলে লসাগু 3 ইনটু গসাগু 7 সমান 15 ইনটু x তাহলে হচ্ছে 3 5 15 5 আর 6 টা কত থেকে 79 এর দাগেরটা দেখুন 79 59 টাকা নম্বরটা কত দেখি ওই আমার 59 টাকা নম্বরটা করে দেখা স্যার x ইনটু ওটা কি বলেন x 59 প্রথমে লসাগু ইনটু গসাগু সমান প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যা মানে 3 ইনটু 60 তাই তো কত সংখ্যা কিছু বসাই এই দেখা এদিকে তো এই সূত্রটা তো লিখে দিতে বলতে শুনতে হয় না ওটা স্যার হয়ে গেছে প্রথম সংখ্যা আর ইনটু দ্বিতীয় সংখ্যা ঠিক আছে লসাগু কত বলেছে লসাগু বলেছে 60 গসাগু কত বলেছে 3 একটা সংখ্যা দেওয়া আছে কত 15 আর দ্বিতীয় সংখ্যাটা আমি জানি না তাহলে আমি কি করব দ্বিতীয় সংখ্যাটা বাম দিকে নিয়ে 60 ইনটু 3 বাই 15 তাহলে কি হবে 3 5 15 5 12 60 তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে 12 আর প্রথম সংখ্যা তো আমি জানি তো 15 সংখ্যা যদি 12 কম হয় তো বুঝতে পেরেছি না এই সূত্রটা দেখেছিস গসাগু সমান সংখ্যা দুটির গুণফল মানে কি প্রথম সংখ্যা কিন্তু দ্বিতীয় সংখ্যা বুঝতে পারি সূত্রটা লিখে দিস সূত্রটা লিখে দিস আমার অঙ্কটা পড় স্যার নুয়ান্স দেখতে বলেন হ্যাঁ অঙ্কটা পড় দুটি সংখ্যার গসাগু 3 গসাগু কত দিয়েছি এখানে 3 দুটি সংখ্যার লসাগু কত 60 ইনটু 3 সূত্রটা কি ছিল গসাগু লসাগু সমান প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা প্রথমটা i দিয়েছি দ্বিতীয় সংখ্যা দিয়েছি একটা সংখ্যা কত আছে 15 আর দ্বিতীয় সংখ্যাটা কত যায় এটা যদি কাটাকাটি করি 12 হবে না কি করে কাটাকাটি করবে 12 করতে করতেই পারি 15 4 এ 60 4 3 এ 12 হয়ে গেল এইভাবে ওটা কিচ্ছু না এই দেখ 79 টাকার অঙ্কটা কি বলছে দেখ তো 79 টাকা দুটো অঙ্ক আছে ওই দেখুন 1 3 6 10 15 আরে ভাই মাগো চাটি মাগো छोड़ না ডিফারেন্স বার কর বাচ্চাদের অঙ্কনে আপডেট করেছে ও 21 হবে এক আর তিনের মধ্যে 2 3 আর 3 6 4 10 10 5 15 15 6 21 আর তো কোলা কর এটা রিজনিং এ নাম্বার সিস্টেমে এটা বাম 60 টাকার অঙ্ক 60 টাকা 3 6 12 14 48 হবে 48 আর হয়ে গেছে
এই 61 নম্বর দেখুন এই 61 নম্বরটা দেখ এই 30 60 এর জায়গায় নম্বরটা করেছিস দেখ আমি একটা জিনিস বলি যখন যেরকম জানো অঙ্ক থাকবে না তখন প্রথম দেখতে হবে এদের ডিফারেন্স তারপর দ্বিতীয় ধাপ কি করতে হবে এদের গুণফল বা কিছু দেখতে হবে দ্বিগুণ হয়ে নাকি তিনগুণ হয়েছে দুগুণ করে 60 দাগের অঙ্কটা দেখে সমান 7 দাগের অঙ্ক করে দেখি 3 3 দুগুণে 6 তারপর 6 এর পর কত আছে 12 দ্বিগুণ করে বেড়েছে 12 এর পর কত 24 আর 24 এর দ্বিগুণ মারলে কত হবে 48 বুঝতে পেরেছিস 100 দাগের অঙ্কটা দেখ ব্যাপারটা ওরকম হয় 2 আর 5 এই 100 দাগের অঙ্কটা দেখ ওই যেরকম লিখুন ওরকমই কোন 17টা হয়ে গেছে দেখ যোগ করে দেন এই দেখ প্রথমে 2 আর 3 এর 3 যোগ করতে 5 হতো তারপরে আবার 2 যোগ করতে এই 100 দাগের অঙ্কটা দেখ এই অঙ্ক 100 টা হচ্ছে 2 5 2 5 10 17 37 হবে 37 26 আর করব ঠিক আছে তাহলে এটা কি করবে এর মধ্যে পার্থক্য 3 এর মধ্যে পার্থক্য 5 তারপরে 7 তারপরে 9 তারপর কত হবে 11 হবে কি করে হবে সোনা তুই ধরেছিস তাহলে বিজোড় নাম্বার করব 3 5 7 9 তারপর কত 11 হবে তাহলে 26 এর সাথে 11 যোগ করলে কত হবে 37 মনে কেন না কেন তারপরে 63 থাকে এই তারপরে 62 টাকার নম্বরটা কত হবে 121:11 সমান 144 হ্যাঁ এদিকে দেখ এই 11 এর স্কয়ার কত স্কয়ার নাম্বার আমি মোট করতে বলেছিলাম জিনিস বলবো আছে মনে আছে তাহলে এটা কি 11 এর স্কয়ার মানে কি 121 আর 44 মানে কত হবে 12 এর স্কয়ার হবে তাহলে এটা 12 বুঝতে পারলি না কর পারলি 11 এর স্কয়ার তো 121 মানে 11 যদি বর্গমূল করি 121 এর বর্গমূল করলে 11 আর 144 এর বর্গমূল করলে কত হবে 12 আমি বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার নাম্বার মুখস্থ করে 1 থেকে 10 পর্যন্ত কিউব নাম্বার মুখস্থ করে a থেকে z পর্যন্ত সব নাম্বার মুখস্থ করে z থেকে a পর্যন্ত সব এই আর কত পজিশনে আছে এই সাধারণ আর কত নম্বরে আছে বাবু আর 19 18 x কত 24 j কত 10 p কত 16 রিভার্সে p কত 11 এইভাবে মুখস্থ করতে হবে নালে রিজনিং মার্কা চুকে চুকে তুমি সব পড়ে যাবে সেগুলো মনে রাখতে কিচ্ছু ম্যাট্রিক্স মুখস্থ করতে হবে বাবু প্রতিটাকি পজিশন এর পজিশন है সি এর পজিশন 3 বি এর পজিশন 5 এইচ এর পজিশন 8 এক্স এর পজিশন 24 ওয়াই এর পজিশন 25 ডাব্লিউ পজিশন 23 এস এর পজিশন 19 জে এর পজিশন 10 সব মুখস্থ করতে হবে স্যার এই বিভাজ্যতা থেকে কটা অঙ্ক করে এই বিভাজ্য দেখছি এ বুঝতে পারছিস বাকি অঙ্কগুলো বাদ দিয়ে পড়ে আসবি এবার আমি সূচকটা করণীয় কিছু পড়াবো বুঝিয়ে ঠিক আছে সূচকটা করণীয় ভালো করে কি বিভাজ্যতার অঙ্ক কি বলছিস স্যার বিভাজ্যতা এই অঙ্ককে একটা দেখতে এই সাধারণ বুঝতে পারছিস তো বাকিগুলো পড়ে আসবি কিন্তু বাকিগুলো পরের দিন আমি পড়বো আর পরের দিন এটা আনবি এটা 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সব পড়াবো 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চুপ করে ভালো অঙ্ক করবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার নাম কি রে সর্বপ্রথম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4টে 9 বড় 4 এর ক্ষুদ্রতম সংখ্যা 1100 দেখ বৃহত্তম সংখ্যা দেখ এই যে লিখে নে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ব্যাপারটা বলে গেল 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত রে 1 আর 0 আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 2 নয় তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত রে
তিনটে নয়, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 আর দুটো 0। ক্ষুদ্রতম আর বৃহত্তম ক্রমে বার করে জানিস? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা 1 আর তিনটে 0, তাই তো? এবার আমি 13 দ্বারা বিভাজ্য করব। কি তাই অঙ্কের অপশনটা ভুলে গেছি। দেখা না আর আজকে 64 করতে হ্যাঁ অপশন ভুলে 2 এর কিউব 4 এর কিউব 8 এর কিউব 8 স্কয়ার 5 এর কিউব আছে। 5 এর কিউবের আগে কত হবে? 4 এর কিউব। 8 এর স্কয়ার 64 হবে। মাই বলে হবে না, মারবো কানে মারবো। স্কয়ার দেখো 25 কার স্কয়ার। কার স্কয়ার নয়, কার স্কয়ার নয়। তাহলে এখানে এদিকে দেখা 64 8, তাহলে 2 এর কিউব 4 এর কিউব 125। 5 এর কিউব হবে আর তার মাইনাস 2 মানে 3 এর কিউব মানে 27 হবে। তুমি এখানে নিয়ে আমরা গুণা, ঠিক আছে? এর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা 1 আর তিনটে 0। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 বৃহত্তম সংখ্যা 4টে 9। বৃহত্তম যখন বলবে 9, ক্ষুদ্রতম যখন বলবে 1 আর তার সঙ্গে যখন যত 2 অঙ্কের বলবে 0, 3 অঙ্কের বলবে 0। বলে গেল না গেল? এইভাবে করতে হয়। এবারে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একটা 1 আর 4টে 0 আর বৃহত্তম বলতে 4টে 9। এবার সিম্পল কথা এটা মনে দিচ্ছি বোর্ডটা, হ্যাঁ? অঙ্কটা কি বলেছে অনন্যা? 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? ঠিক আছে? 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 1000 লিখছি। এটাকে আমি 13 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 13 এক দুটো হবে না, 7 13 91। তাহলে কত হবে? এখানে 9 দিতে হবে, 9 দিলে 90 নামবে। 7 13 78, তাই তো? 7 13 78, এটাই কত হবে? 12 নামবে। 12 নামবে, তাই তো? তাহলে 12 এর সাথে কত যোগ করলে 13 হবে না? 1। ঠিক আছে? তাহলে তোমাদের একটা দুটো কোশ্চেন আছে। তাহলে কোন একটা সংখ্যা 1000 1000 বিয়োগ 12 করলে কত হবে? 8 হবে, এদিকে 7 হবে, এদিকে 0 হবে, সরি 7 9 হবে। হ্যাঁ 8 হবে, 988 988 হলো একটা সংখ্যা। তাহলে এটা কি 4 অঙ্কের সংখ্যা হলো কি? না, 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। 4 অঙ্ক মানে কি? একটা দুটো তিনটে, তাহলে 4টে অঙ্ক থাকতে হবে। তাহলে আমার এটা কোনো দিন হবে না। তাহলে আমাকে কি করতে হবে? কত যোগ করলে এটা 13 দ্বারা বিভাজ্য হবে? তো 1 যোগ করলে হবে না? তাহলে 12 1 13, 13 হয়ে যাবে 13। তাহলে এই যে সংখ্যাটা আছে এর সঙ্গে ওই হাজারের সঙ্গে কত যোগ করলে 13 দ্বারা বিভাজ্য হচ্ছে? 1 যোগ করলে। তাহলে 1 যোগ করলে হবে তাহলে কি 1001। এই সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বুঝতে পেরেছিস না পারিসনি? আমি এটা কেন করলাম না? 12 বিয়োগ, কারণ এটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, 4 অঙ্কের সংখ্যা বলেছে। তাহলে আমি কি করব? 12 সঙ্গে কত যোগ করলে সেটা 13 দ্বারা বিভাজ্য। 12 সঙ্গে আমি 12 1 13 1 যোগ করলে হবে। সেই এক সংখ্যাটা কি হাজারের সাথে যোগ করব। হাজারের সঙ্গে 1 যোগ করলে হাজারের সাথে 13 দ্বারা বিভাজ্য। বোঝা গেল না? গেল না? এই অঙ্ক কিন্তু অনেক আছে, কিন্তু এই কেন বলেছি? বই থেকে অঙ্ক করে বলবো চাইবো। আরেকটা বলি, বলো। একটি ভাগ অঙ্কের ভাগফল ভাগশেষ 15 গুণ এবং ভাজক ভাগশেষ 8 গুণ ভাগফল 240 হলে ভাজ্য কত? তাহলে এবার বলো, এটা সূত্র জানিস তো? ভাজ্য সমান সমান ভাজক কিন্তু ভাগফল প্লাস ভাগ। এবার অঙ্কটা হবে বলছি একটি ভাগ অঙ্কের এটা শুনেছিস তো? এদিকে দেখা, এটা যেটা ছিল এটা কি ভাগ ছিল? ভাজ্য কোনটা রে? মাঝখানে। এটা কি ভাজক? এটা হচ্ছে ভাগ। সবাই বুঝতে পেরেছিস? তাহলে ভাজ্য সমান সমান এই ভাজক কিন্তু ভাগ করতে আর ভাগশেষ, ভাজ্য সমান ভাজক ভাগ করতে আর ভাগশেষ। তাহলে আমার এটা সন্দেহ চাই না। এবার অঙ্কটা বল। একটি ভাগ আমি দেখুন, এটা আমি
কত দাগের অঙ্ক? একটা ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষে 15 গুণ, ভাগশেষে 15 গুণ। একটা অঙ্কে ভাগফল ভাগশেষে 15 গুণ। তাহলে আমি যদি ভাগশেষ x ধরি তাহলে ভাগফলটা কত? 15 গুণ মানে 15x। প্রথম লাইন চলে গেল। তারপর কি বলছে? ভাজক ভাগশেষের 4 গুণ। ভাজকটা কত হচ্ছে? ভাগশেষের 4 গুণ। তাহলে ভাজকটা কত? সরি ভাজক তাহলে ভাজ্য কত? তাহলে আমি এটা তো বসিয়ে দেবো। ভাজক কত? 4x, ভাগফল কত? 15x, আর ভাগশেষ কত? 8। তাহলে কত হবে? এটা করলে 4 15 60x স্কয়ার প্লাস x। ঠিক আছে? কিন্তু ভাগফল 240 হলো, ভাগফল আবার কত বলে? 240। তার মানে আমি তো লাইনটা পড়িনি, তাহলে আমার হবে না। তাহলে ভাগফল 240 মানে শোনা, তাহলে কোনটা সমান সমান 240 হবে? ওই তো 15x 240 দেয়। তাহলে আমি কি করব? 15x সমান সমান 240। তাহলে এটা করলো 240 বাই 15 করলে কত হবে? 3 5 15 আর 5 4 20 আর হচ্ছে 5 8 40। তাহলে 3 16 48। তাহলে x সমান সমান 16 বেরিয়ে গেল। তাহলে ভাগশেষ কত হচ্ছে? 16 হয়ে যাচ্ছে। ভাজক কত হচ্ছে? 4 * 16 মানে কত? 64 হয়ে যাচ্ছে। আর হচ্ছে কত হচ্ছে? ভাগফল কত হচ্ছে? 240 আমি বলে দিয়েছি, তাই তো? তাহলে এবার করি ভাজক সমান সমান কত হবে? ভাজক 64, ভাগফল 240, ভাগশেষ কত? এটা ভুলে যা হবে তাই। বুঝা গেল না? গেল না? আমার একটা করে লাইন পড়তে হবে, একটা করে লাইন পড়তে হবে। অঙ্ক হচ্ছে সিস্টেম। আর অঙ্ক সারা জীবন পড়ে কোনোদিন কেউ উদ্ধার করতে হয় না যতক্ষণ না পেন আর খাতা তোমার হাতে থাকে। অঙ্ক করতে গেলে বুঝতে পারছেন? সেটা তো বলতে হবে। ওখানে 240টা বলে দিত, তাহলে কোথায় যাবো? বুঝতে পারবে। বুঝতে পারেনি কোথায়? তোমার বুঝে পেরেছিস? হ্যাঁ, ওটা বুঝতে পেরেছি। বলছে কোন একটা অঙ্কে ভাগফল ভাগশেষের 15 গুণ। ভাগশেষ যদি x হয় তাহলে ভাগফল কত হবে? 15 গুণ মানে কত? 15x। আবার কি বলেছে? ভাজক হচ্ছে ভাগশেষের কত গুণ? 4 গুণ। বুঝা গেল? আবার কি বলেছে? বলছে ভাগফল সমান সমান 240 দেওয়া আছে। তাহলে কোনটা সমান সমান 240 রে? ভাগফল 240 দেওয়া আছে। তাহলে আমি তো 15x জানি তো ভাগফল। তাহলে 15x সমান সমান 240 আমি লিখতে পারি না? সত্যি কথা বুঝতে পেরেছিস? এটা যদি কাটাকাটি করি এটা আমাদের ষোলো হয়ে যাবে। তাহলে আমার ভাগশেষটা কত হবে রে? 16 হয়ে যাবে। ভাগফল সমান সমান কত? 240 তো দেওয়া আছে। আর এটা ভাজক কত হবে? এর 4 গুণ মানে কি? 4 * 16 মানে 64। এবার আমি এই সূত্রটা কি জানি? এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। ভাগশেষ সমান সমান ভাজক কিন্তু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজক কত? 64, ভাগফল কত? 240 প্লাস ভাগশেষ কত? 16। বুঝতে পেরেছিস? কি করবো বলো? সূচক করণ। সূচক করণ। দাঁড়া আমি একটু পেনটা দেখি। কি বড় কাজ। আপনি বাসা থাকেন না মারিয়া কোন আপনি এই সুযোগ দিয়েছেন না শুরু করে লুকিয়ে তো সবেশ মাসে পৌঁছেছে, ঠিক আছে? 12টা থেকে পৌঁছাবে 12:55। আধা ঘন্টা লাগবে। 12:55 টাইম দেয়া আছে তো আসবে না কোনটা কি একটা দুটো একটা তিন চারটে না তাও ঢুকবে না 55 তো 25 মিনিট লাগবে কম, ঠিক আছে? এই শোনো সূচক আর পরিমাণটা একটু ধ্যান করে দেবেন। সূত্রগুলো আমরা দিতে আছে এ প্রত্যেকদিন আসবে কিন্তু, ঠিক আছে? প্রত্যেকদিন আসবে বলে দিচ্ছি বাবু। দেখ এদিকে দেখা একটা সূত্র দেখ। সূচকের সূত্র হচ্ছে a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। ভালো করে দেখ।
কোন একটা সংখ্যা এদিকে তাকা আকার আমি একবার বলবো টু দি পাওয়ার x ইনটু টু দি পাওয়ার y এটা কি করতে পারি এটা 2x plus y কি করে হলো রে a দুটোই তো a সমান সমান 2 আবার a সমান সমান তো আবার 2 কিন্তু m টা সমান সমান কত m টা সমান সমান x আর n টা সমান সমান কত y তাহলে আমার a টা কত a টা হচ্ছে 2 তাহলে a টা কত 2 আর এটা x প্লাস 1 m প্লাস n মানে কত x প্লাস 1 মানে কোনো একটা সংখ্যা যদি তার পাওয়ার যদি আলাদা আলাদা থাকে তাহলে সবসময় পাওয়ারটা কি হবে যোগ বোঝা গেল না গেল না এটা একটা সূত্র দুটো সূত্র কি রে a টু দি পাওয়ার n ইনটু a টু দি পাওয়ার মাইনাস n সমান a টু দি পাওয়ার n মাইনাস কি করে হলো 3 টু দি পাওয়ার x ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1 তিন দুটোই তো একই সংখ্যা আছে তাদের পাওয়ারে কত আছে পাওয়ারে মাইনাস 3 টু দি পাওয়ার x মাইনাস y বোঝা গেল না বোঝা গেছে এবার দেখো a টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার n যদি এরকম হয় a টু দি পাওয়ার মাইনাস n যদি কোনো ভাগের সাহায্যে থাকে তাহলে কি করব এদের পাওয়ারটা কি হবে পুরো মাইনাস হয়ে যাবে a টু দি পাওয়ার m মাইনাস একটা উদাহরণ দেখি 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার y কি হবে 2 টু দি পাওয়ার মানে কি ঘাত রে 2 দি পাওয়ার বলা ইংরেজি টার্ম 2 দি পাওয়ার বাংলা হচ্ছে ঘাত ঠিক আছে তাহলে এটা কি হবে রে দুটোই তো সমান আছে তাহলে কি হবে x মাইনাস বোঝা গেল তো এবার দেখ যদি স্যার স্যার একটু বলি স্যার 2x ওই যেটা ইনটু 2y 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার y 2x plus y কি করে এই তো যদি একটা কোন একটা সংখ্যার পারে যদি নি যদি দুটো গুণ করে না মানে ওটা না x plus y টা ঠিক আছে দুইটাই আছে 4 মানে এই তো এটা দুই তো হ্যাঁ আবার এই দুটো যদি একই সংখ্যা তাদের পাওয়ারে কি আলাদা কি বলছো কি দুই জায়গায় 3 থাকতো একই হচ্ছে এটা 3 হতো 3 টু পাওয়ার x প্লাস y না দুই জায়গায় 3 মানে একটা দুই না তখন হতো কি করে তাহলে কি হতো তাহলে ওটা সেটা তো বলবো তাহলে ওরকম স্যার ভাবেই থেকে যেত স্যার দুই জায়গায় যদি 3 হতো তাহলে এরকম ভাবেই থেকে যেত 3 টু পাওয়ার x টু দি পাওয়ার y বুঝে গেছেন হ্যাঁ বুঝতে যদি এরকম থাকতো তুই এরকম বলছিল এরকম থাকতো এটা যখন কোন একটা সংখ্যা কমা পাবে এটা যাবে এটা ভালো করে একটা সুন্দর a b হোল টু দি পাওয়ার m যদি এটা যদি থাকতো তাহলে কি করতে a b ওই a m b m a টু দি পাওয়ার m সমান তোমার একটা কোশ্চেন দেখো 2 ইনটু 5 সমান হোল টু দি পাওয়ার 3 তাহলে এটাকে আমি আলাদা করতে পারতাম 2 টু দি পাওয়ার 3 ইনটু 5 মানে এটা যদি করলে কত হতো 8 ইনটু 125 তাই তো তখন সেটা কত হতো 130 কি আচ্ছা ভুল না বুঝতে পেরেছেন বললাম এটাকে আমি আলাদা করতে পারতাম কি হতো যে দুবার x আলাদা লিখে পাওয়ারে এক সংখ্যা আলাদা প্লাস পাওয়ার আলাদা তাহলে আমি একসাথে করতে পারবো যদি সংখ্যা যদি এক হতো পাওয়ার আলাদা হতো তখন তো আমরা এরকম করতাম এটা করতাম a টু দি m প্লাস a কিন্তু যদি দুটো সংখ্যা আলাদা কিন্তু পাওয়ার এক তাহলে আমি কি আলাদা আলাদা করে দুটো সাইন দিতে পারতাম ঠিক আছে সূচকটা পরে নিও কালকে একটু দেখে আসবে পরের সপ্তাহে পরে আর একটা জিনিস দেখো পরের দিন এটা প্রথমে ধরুন ঠিক আছে পরের দিন প্রথমে ধরবে এটা এদিকে দেখো কোন সংখ্যা যখন পাওয়ারে 0 থাকবে সেই সংখ্যা মানে কত 1 এবার 3 টু দি পাওয়ার 0 মানে কত রে 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 0 মানে কত 1 টু দি পাওয়ার 0 মানে কত হবে 1 টু দি পাওয়ার 1 মানে কত হবে 0 সেই সরি 1 টু দি পাওয়ার 2 মানে সেই একই হবে একের মাথায় যখন থাকবে সেই সংখ্যাটা ব্যাপারটা পুরো আমি পরের দিন বলে দেবো ঠিক আছে হ্যাঁ হচ্ছে এটাই ইজি এটা ইজি না একদম ইজি আছে ঘুরতে হ্যাঁ ইজি আছে একবার ধরিয়ে দাও আই ইউটিউবে দেখে মাথা কেটে গেছে এ তাহলে তুই ট্রেন ধরবি নাকি তুই কিসে যাবি তোরা ট্রেন পাবি
চলে যাবো। আমি যাবো ওই দিন